নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। প্রেমেন্দ্র মিত্রের লেখা বিকৃত ক্ষুধার ফাঁদে। ঘরের দরজায় ধাক্কার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালির কর্কশ গলা শোনা গেল। ভর সন্ধ্যেই দরজা বন্ধ কেন লা বেগুন? খোল না, কতক্ষণ দাঁড়াবো? প্রদীপের অস্পষ্ট আলোকে একটি বিগত যৌবনা রোগা লম্বা স্ত্রীলোক সিল্কের একটা শাড়ি সেলাই করছিল। স্ত্রীলোকটির ঠিক বয়স আন্দাজ করা কঠিন হলেও সিল্কের শাড়িটি যে সমস্ত ঔজ্জ্বল্যতা ও সৌন্দর্য খুইয়ে বিভৎস পৌরত্বে এসে পৌঁছেছে এটা সহজেই বোঝা যায়। দরজায় প্রথম আঘাত শুনে বেগুন কিসের আশায় একটু চঞ্চল হয়ে তাড়াতাড়ি শাড়িটি বিছানার তলায় লুকোবার চেষ্টা করতে গিয়েছিল, কিন্তু তারপর বাড়িওয়ালির গলার স্বর শুনে সেটি আর না লুকিয়ে বিরক্ত স্বরে বললে, খোলায় আছে, জোরে ধাক্কা দাও। তারপর আবার সে সেলাইয়ে মন দিলে। তার হারানো যৌবনের সমস্ত সম্পদের মধ্যে ওই কণ্ঠস্বরটুকু বুঝি এখনো অবশিষ্ট ছিল। কণ্ঠস্বরটি ছেঁড়া জুতোই নতুন ফিতার মতো একেবারে বেখাপ্পা। বাড়িওয়ালি তার বিপুল বাতগ্রস্ত দেহ নিয়ে অতি কষ্টে এক পায়ের উপর ভর দিয়ে বেঁকে আর এক পা তুলে উঁচু চৌকাঠটা ডিঙিয়ে ঘরে ঢুকে বললে, সে ছোঁড়া তো আজও এলো না রে বেগুন, সে এবার ভেগেছে। বেগুন কোনো কথা না বলে নীরবে শাড়িটি সেলাই করতে লাগলো। বাড়িওয়ালি তক্ত বসে কাঁপিয়ে বসে পড়ল। বললে, বলছিলুম কি, এই বেলা তোর তাগা জোড়াটা বিক্রি করে ফেল। শশীবাবু তো শশীকে এক জোড়া কিনে দেবে বলেছে। আমি বন্দোবস্ত করে তোর টাকা জোড়ায় গচিয়ে দেব ক্ষণ। শাড়িটার সেলাই শেষ করে সেটা সন্তর্পণে পাঠ করতে করতে বেগুন বললে, আমি তাঙ্গা বিক্রি করব না। তোমায় কতবার বলেছি, তবু তুমি বিরক্ত করতে আসো কেন বলো তো মাসি? এখন যাও বাপু, আমার কাজ আছে। অতিরিক্ত ক্রোধেও মাসির স্থূল দেহ স্থূলতর হবার আর কোনো সম্ভাবনা ছিল না। মাসির কর্কশ কণ্ঠস্বর কিন্তু সপ্তমে উঠল, কেন যাব লা? দে, আমার 2 মাসের ভাড়া দে। গান্ডে পিণ্ডে যে 2 মাস গিলেছিস সে খোরাকি দে। আমি তোর কাছে ভিখিরি হয়ে এসেছি? আমার পাওনা চুকিয়ে দিয়ে বেরো আমার বাড়ি থেকে। কালই আমি খেদিকে এনে বসাবো, ঘাটের মরা। 2 মাসে একটি মিনসে ওর চৌকাট মারালো না, ওর আবার রোখ। কিছু বলি না বলে ভালো মানুষের কালই নেই। ভালো কথা বলতে এলুম না আমি বিরক্ত করতে এলুম? টাকা বেচবি না তো কদিন তোকে অমনি অমনি পুষবো রে মরা। দম ফুরিয়ে গিয়েছিল বলেই বোধহয় বাধ্য হয়ে এবার চুপ করে মাসি হাঁপাতে লাগলো। মাসির কণ্ঠস্বরে বাড়িময় সাড়া পড়ে গিয়েছিল। দরজার কাছে যে কয়েকজন এসে জমেছিল তার মধ্যে শশী সবচেয়ে মাসির আদরের। মাসি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছে। তার দেহে যৌবনের কমনীয়তা হয়তো ছিল না, কিন্তু বাঁধুনি ছিল, আর উগ্রতাও ছিল। তার রোজগার বেশি ছিল বলে সে বাড়ির সমস্ত বাসিন্দার হিংসার, ঈর্ষার ও মাসির স্নেহের পাত্রী। একটা সোনার চিরুনি হাতে ঘরের ভিতরে ঢুকে সে ন্যাকামি ভরা আদুরে নাকি সুরে বললে, ও মাসি, তুই এখানে কোদল করছিস আর আমি তোকে খুঁজে খুঁজে সারা। তুই চিরুনিটা ভালো করে গুঁজে দিবি না তো? বেশ, আমার খোপা খুলে যাক। শশী আবার ঠোঁট উল্টে মুখ ঘুরিয়ে দরজার কাছে ফিরে গেল। মাসি তখনও ভালো করে দম ফিরে পায়নি। হাঁপাতে হাঁপাতে ক্রোধ কর্কশ গলাটাকে যথাসাধ্য মোলায়েম করে বললে, আয় নালদি, রাগ করিস কেন? মাসির পাওনা সত্যি সত্যি বাকি থাকলেও অন্যদিন হলে বেগুন মাসির মুখ নাড়ার প্রতিশোধ দিতে কিছুতেই পেছপা হতো না।
কিন্তু আজ সে চুপ করেই রইল। বুকের পুরনো ব্যথাটা আজ আবার বেড়ে উঠেছিল। প্রত্যুত্তর দেবার লোভ সামলানো শক্ত হলেও চেঁচামেচির পরিণাম শরীরের পক্ষে কখনোই ভালো হবে না। হয়তো তার ফলে এই দুঃসময়ে কদিন অকর্মণ্য হয়ে শয্যাগত হয়ে থাকতে হবে। তা জেনে সে অতি কষ্টে সংযত হয়ে রইল। শশীর পায়ে জুতো লক্ষ্য করে মাসি বললে, ও আবার কি ঢংলা, মেম সাহেব হলি নাকি? শশী আগেকার মতোই কচি খুকির মতো গলা নকল করার চেষ্টায় নাকি সুরে উত্তর দিলে, বাহ, আজ যে এক্সিবিশনে যাচ্ছি, জানিস না বুঝি? সে আবার কি? ও মা, এক্সিবিশন লো এক্সিবিশন, সাহেবদের মেলা, জানিস না? তা আমায় নিয়ে যাবি না? শশী মুখ বেঁকিয়ে বললে, হ্যাঁ, তুই যে ধুমসি, তোকে আবার নিয়ে যাবে? নড়তে পারিস না, থপথপ করে চলিস, তোকে নিয়ে গিয়ে মুশকিলে পড়ি আর কি। এ কথা শশী ছাড়া আর কারোর মুখ থেকে বেরুলে মাসি সহ্য করতো না, কিন্তু শশীর এখন রাজ্যপাঠ, সুতরাং অতি কষ্টে কথাটা হজম করে মাসি বললে, বেশ, আমি না হয় ধুমসি, তুই না হয় রূপসী, তা বলে তোর মাসি তো, তুই পারিস বলেই সাধছি, নইলে আর কাউকে কি আমি বলতে গেছি? মনস্তত্ত্বে মাসির অশিক্ষিত পটুত্ব ছিল। রূপসী বলাই ও ক্ষমতার উল্লেখে খুশি হয়ে শশী বললে, আচ্ছা, চ দেখি, বাবু গাড়ি আনতে গেছে। ঝগড়া হঠাৎ থেমে যাওয়ায় দরজায় ভিড় হালকা হয়ে গিয়েছিল। বেগুন ইতিমধ্যে নীরবে টিনের ভাঙা পেঁটরা থেকে কাপড় চোপড় বার করায় মন দিয়েছে। সাহেবদের মেলায় যাবার আশায় আপাতত রাগটা কিছু ভুলে মাসি শশীকে নিয়ে বেরিয়ে যাবার সময় বলে গেল, খোরাকি আর ভাড়া না পেলে বাছা বলে যাচ্ছি, কাল থেকে আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না। আচ্ছা, আজই তোমার ভাড়া দেব, বলে বেগুন দরজাটা সশব্দে ভেজিয়ে দিলে। তারপর তাড়াতাড়ি সাজ পোশাক করতে মন দিলে। আজকের এই এক্সিবিশনই তার একমাত্র আশা। সত্যই 2 মাস তার ঘরে কেউ আসেনি। 2 মাস ধরে মাসির কাছে ধারে খাচ্ছে। প্রদীপের তেলটুকুও আজ ক্ষান্তর অনুপস্থিতিতে তার ঘর থেকে না বলে নিয়ে এসেছে। মাসি যে পয়সা না পেলে এতদিনের বাসিন্দা বলে একটুকুও খাতির রাখবে না, এ কথাটা সে ভালো রকমই জানে। আজ কোনো রকমের শিকার হাতড়ানো চাই, তাই মান্ধাত্তার আমলের সিল্কের শাড়িটা এতক্ষণ ধরে সে সেলাই করছে। আজ এক্সিবিশনে গেলে রাত্রের মতো খাওয়া বন্ধ জানলেও এখন জলখাবারের জন্য অপব্যয় করার তার একটা পয়সাও নেই। তার শেষ পয়সা কটি টিকিট কেনবার জন্য রাখতেই হবে। প্রদীপের স্তিমিত আলোর সামনে সে চুলটা বাঁধতে গেল। ডান দিকে কপালের উপরেই চুল অত্যন্ত পাতলা হয়ে টাক পড়বার মতো হয়েছে। সেখানটা যথাসাধ্য অন্যদিকের চুল টেনে ঢেকে সে খোপা বাঁধলে। একটিমাত্র ভালো যে সেমিজটা ছিল, তা ধোপা বহু দিন থেকে পয়সা না পেয়ে আর ফেরত দিয়ে যায়নি। সুতরাং পুরনো আধময়লা সেমিজটা দিয়েই কাজ চালাতে হবে। পাউডারের কৌটো বহু দিন খালি। কেরোসিনের ডিবের আলোয় খড়ির গুঁড়ো ধরা পড়েনি, কিন্তু এক্সিবিশনের উজ্জ্বল আলোতে খড়ির গুঁড়ো মেখে যেতে তার সাহস হলো না। 2 চোখের কোণে কালি ভরা কোটর, লুকোবার কোনো উপায় নেই। তাদের ব্যবসায় ভালো সাজ পোশাকের মূল্য যে কত, তা সে বেশ জানে। বিশেষত এই যৌবনের পারে এসে মানুষের চোখে ধাঁধা লাগাতে হলে সাজ পোশাকের অন্তরালে আসন্ন বার্ধক্যের কুশ্রিতা গোপন না করলে সে যে চলতেই পারে না। কিন্তু বেশভূষা তো দূরের কথা, কিছুদিন ধরে দুবেলার উপযুক্ত যৎকিঞ্চিত অন্ন সংস্থান করাও তার পক্ষে বিশেষ কঠিন হয়ে পড়েছে। যে তাগাজোড়া বিক্রি করবার পরামর্শ দিতে এসে মাসি এইমাত্র ঝগড়া করে গেছে, সেই তাগাজোড়াটা বার করে নিয়ে সে পড়লে। কেন সে তাগা বিক্রি করতে চায় না, তা যদি মাসি জানতো।
তার শেষ সোনার অলংকার যে বহুদিন আগে অভাবের তাড়নায় বিক্রি হয়ে গেছে, একথা জানিয়ে তার তাগাজোড়া এবং সমস্ত গহনায় যে গিলটি, এই সংবাদ দিয়ে সে আর বাড়ির সবার কাছে ছোট হতে চায় না। শেষকালে কিন্তু শশীর কথা মনে করে সে তাগাজোড়া খুলে রাখল। বহুদিন আগে তার এক শৌখিন সাহেবী ঘেঁষা প্রণয়ী জুটেছিল। সে তাকে জুতো পরিয়ে বিবি সাজিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াত। তারই দেওয়া একজোড়া হিলতোলা জুতো বহুদিন পেটরার এক কোণে অব্যবহৃত হয়ে পড়েছিল। আজ সেটিকে বার করে ভালো করে পরিষ্কার করে সে অনেক দিন বাদে পায়ে দিলে। জুতোর সঙ্গে তাগা মানাবে না তাই ভেবে সে তাগাজোড়া খুলে রেখেছিল। সাজগোজ সমাপ্ত করে যখন সে পথে বেরুলো, তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। অনেকখানি পথ হেঁটে যেতে হবে। অনেকদিন বাদে জুতো পায়ে দিয়ে চলতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু একেবারে অনভ্যস্ত নয় বলে তার চলন নিতান্ত অস্বাভাবিক দেখাচ্ছিল না। চৌরঙ্গী চৌমাথা পার হবার সময় দুজন লোক তার সম্বন্ধে একটা অভদ্র ইঙ্গিত করে হেসে উঠল। তার আকর্ষণীয় শক্তি একেবারে লোপ পায়নি মনে করে বেগুন একটু খুশিই হলো। টিকিট বিক্রেতা মনস্তত্ত্ববিদ নয়, তাদের সে অবসরও নেই। নইলে সেদিন দক্ষিণ তোরণের টিকিট ঘরের কাউন্টারে টিকিট নেবার সময় একটি শিরোঠা কঠিন সৌষ্ঠববিহীন হাতের কাঁপুনিতে তারা অনেক কিছু দেখতে পেত। এটি বেগুনের শেষ আধুলি। আলোকের উন্মত্ত উৎসব। অসংখ্য উৎসবমত্র মানুষের কোলাহলের সঙ্গে দূরের ব্যান্ডের অপরিস্ফুট সুধাধারার মাধুর্য সমস্ত আনন্দ সমারোহের উপর অতল গভীর আকাশের স্নিগ্ধ নক্ষত্র খচিত রহস্যাবরণ। সমস্তই বেগুনের কুটিল পথক্লান্ত জীবনের নিত্য অবহেলার মরচে পড়া মনের কাছে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। মেহেদি গাছের বেড়া দেওয়া বাঁ দিকের অপেক্ষাকৃত নির্জন পথটা দিয়ে সে এগিয়ে চলল। দুর্বল শরীরে এতখানি হেঁটে এসে অত্যন্ত ক্লান্তি বোধ করছিল। বুকের ভিতর পুরনো বেদনাটা তাকে পরিহাস করার জন্যই যেন মাঝে মাঝে চিরিক দিয়ে উঠছিল। কিছুদূর গিয়েই অল্প অন্ধকারে একটা খালি বেঞ্চ দেখে কিছু জিরিয়ে নেওয়ার জন্য সে বসে পড়ল। এ পথটা দিয়ে লোকজনের যাতায়াত অপেক্ষাকৃত কম। সামনেই একটা বৈদ্যুতিক বাতির পোস্ট, কিন্তু তাতে আলো ছিল না। বেগুন কতকটা নিজের অজ্ঞাতে ও কতকটা সজ্ঞানে আসন্ন সংগ্রামের জন্য যেন শক্তি সংগ্রহ করেছিল। কিছুক্ষণ অবসন্নভাবে বসে থাকবার পর হঠাৎ পাশে চোখ পড়াতে সে বিস্মিত ও আনন্দিত হয়ে উঠল। তার অলক্ষ্যে কে একজন বেঞ্চির অন্য পাশে এসে বসেছে। অন্ধকারে তার মুখ ও বেশভূষা ভালো করে দেখা না গেলেও সে যে পুরুষ এবং বলিষ্ঠ পুরুষ তা বুঝতে বিশেষ কষ্ট হয় না। বেগুন সজাগ ও উদ্গ্রীব হয়ে ভালো করে বসল। ডান পায়ে জুতো মাটিতে ঠুকে বার কয়েক শব্দ করলে এবং মাথার কাপড় ফেলে হঠাৎ খোঁপার কি ত্রুটি শুধরাতে বিশেষ করে মন দিলে। সামনের বাতিটা কোনো কারণে নিশ্চয়ই খারাপ হয়েছিল। একজন মিস্ত্রি সেটা জ্বালাবার চেষ্টা করছিল। হঠাৎ বাতিটা পলকের জন্য জ্বলেই নিভে গেল। ওই পলকটিতে লোকটাকে দেখে নেবার সুযোগ কিন্তু বেগুনের হয়নি। যাই হোক, লোকটা তাকে দেখতে পেয়েছিল নিশ্চয়ই। অন্তত সেও এবার তার দিকে একটু পাশ ফিরে একটা পায়ের ওপর পা তুলে দিয়ে বসল। মাথার খোঁপার কাল্পনিক ত্রুটি শুধরে বেগুন বেশ একটু জোরেই হাতটা নামালে। হাতের গিলটির চুড়িগুলো বেজে উঠল রিনঠিন করে। অন্ধকার হলে বোঝা গেল লোকটা তার দিকেই চেয়ে আছে, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকেও তার দিক থেকে অগ্রসর হবার কোনো লক্ষণ পাওয়া গেল না। বেগুন একটু অধীর হয়ে উঠল। তবে কি লোকটা এখনো বোঝেনি না কোনো গোবেচারি গোছের চাষা ভুষা হবে? আলোটা জ্বলে না কেন? কিন্তু এই বেশভূষা নিয়ে আলোর চেয়ে অন্ধকারই যে তার পক্ষে সুবিধার, এ কথা সে জানত।
কিরকম লোক না জেনে আরো অগ্রসর হওয়া উচিত হবে কিনা ভাবছিল। এমন সময় লোকটা একবার কাশলে, বেগুনও একবার কাশলে, লোকটা আবার কাশলে। বেগুনের বুকটা আশায় দুলে উঠল। এ যে জোর করে নকল কাশবার চেষ্টা, তা বোঝা তার কঠিন নয়। আঁচল থেকে ধীরে চাবিটা খুলে বেগুন পায়ের কাছে ফেলে দিলে। তারপর খানিক খোঁজবার ভান করে লোকটার দিকে ফিরে বললে, আপনার কাছে দেশলাই আছে? আমার চাবিটা একটু খুঁজে দেখব। লোকটা চমকে উঠল। সত্যি, সে কণ্ঠস্বর চমকাবার মতো। এই কণ্ঠস্বরটিতে এখনো কৈশোরের অপরূপ কোমলতা ও যৌবনের অসীম মাধুর্য ও স্নিগ্ধ মাদকতা অটুট হয়েছিল। আর সে স্বরে ছিল নিখিলের সুষমাময় নারীত্বের প্রচ্ছন্ন বিস্ময়ের আভাস। এই পতিতার জীর্ণ জীবনের জঞ্জালে এই সদ্যস্ফুট শেফালির মতো সৌরভ সূচি কণ্ঠস্বর কেমন করে থাকতে পারে, এটাই আশ্চর্য। লোকটা চমকে উঠেছিল, কারণ সে এতটা আশা করেনি। নীরবে পকেট থেকে একটা দেশলাই বার করে বেগুনের প্রসারিত হাতে সে গুঁজে দিলে। বেগুন নিচু হয়ে দেশলাই জেলে চাবি খুঁজবার ছল করবার মধ্যেই টের পেলে লোকটা আরেকটু সরে এসে বসেছে। সামনে ইলেকট্রিক বাতিটা আর একবার জ্বলে উঠল, কিন্তু বেগুন মুখ তুলে লোকটাকে দেখবার আগেই আবার নিভে গেল। বেগুন মনে মনে বাতির ও বাতিওয়ালার সপ্তম পুরুষ উদ্ধার করে আবার আর একটা দেশলাই জ্বালালে। বাতিটা যেন ইচ্ছে করে তার সঙ্গে তামাশা করছিল। এবার চাবি খুঁজে পেতে দেরি হলো না। দেশলাইটা ফিরিয়ে নেবার ছলে বেগুন লোকটার হাতে একটা আঙুল দিয়ে ধীরে ধীরে আঘাত করলে। তারপর একটু ঘেঁষে বসল। বললে, ভাগ্যিস আপনি ছিলেন, নইলে এই অন্ধকারে চাবি খোঁজা কি সোজা? লোকটা কোনো উত্তর দিলে না, শুধু অন্ধকারে একটা হাত বেগুনের কোমরে এসে ঠেকল। বেগুন সে হাতটা বাঁ হাতের মুঠোয় খপ করে ধরে ফেলে একটু চাপ দিলে। অন্ধকারের মধ্যে স্পর্শ করে বেগুন অনুভব করেছিল হাতটা অত্যন্ত লোমশ ও তার চামড়া অত্যন্ত কর্কশ। লোকটা দেখতে খুব সুশ্রী বোধহয় হবে না, তা না হোক। বার কয়েক মিটমিট করে সামনের বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল। ঘৃণায়, বিতৃষ্ণায়, আতঙ্কে লোমশ হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে বেগুন লাফিয়ে উঠে দাঁড়ালো। লোকটার ওপরের ঠোঁটে এক্কেবারে নেই। মাড়ি থেকে লম্বা অপরিষ্কার দাঁতের পাতি ভয়ঙ্কর ক্ষত থেকে বেরিয়ে এসে সমস্ত মুখটা বিভৎস করে তুলেছে। আর তার বাঁ দিকের সমস্ত গাল কবে যেন আগুনে ঝলসে পুড়ে বিবর্ণ মাংসপিণ্ড হয়ে গেছে। লোকটা বেগুনের এই আতঙ্কে একটু হতভম্ব হয়নি এমন নয়, কিন্তু সে যেমন বসেছিল তেমনই বসে রইল। বেগুন তার দিকে আর না চেয়ে এগিয়ে চলল। অনেক সময় অনেক কলা কৌশল তার বৃথা নষ্ট হয়েছে সত্য, কিন্তু তা বলে ওই দুঃস্বপ্নের সঙ্গে সে ফুর্তি করতে পারে না। এর চেয়ে ভালো শিকার সে নিশ্চয়ই জোগাড় করতে পারবে। অনেকদিন বাদে জুতো পায়ে দিয়ে অতখানি হেঁটে পায়ে ফোসকা পড়েছিল। একটানা চলার সময় তার বেদনা বিশেষ কিছু অনুভব না করলেও অনেকক্ষণ জিরোবার পর এখন হাঁটা একটু কষ্টকর হয়ে দাঁড়ালো। এখন জুতো খুলে ফেলাও অসম্ভব, খুঁটিয়ে হাঁটলেও হাস্যাস্পদ হতে হয়। সুতরাং যন্ত্রণা গোপন করে সে যথাসাধ্য স্বাভাবিকভাবে হাঁটবার চেষ্টা করছিল। তাকে হাঁটতেই হবে যে। কিছু দূরে গিয়ে একবার সে পিছনে ফিরে তাকালো। লোকটা তখনও তার দিকে চেয়ে সেই বেঞ্চিতেই বসেছিল। নির্মম জুতোর নিঃশব্দ পীড়ন সহ্য করা বিশেষ কঠিন হয়ে উঠলেও সে অনেকক্ষণ নানা দিকে ঘুরে বেড়ালো। মেলার মজা ও আমোদ লক্ষ্য করবার মতো মনের অবস্থা তার ছিল না। চারিদিকে ক্ষুধিত দৃষ্টি নিক্ষেপ করে শিকার অনুসন্ধান করাতে সে একেবারে তন্ময় হয়েছিল। যত সময় যাচ্ছিল তার আশঙ্কা ও অস্থিরতা তত বেড়ে উঠছিল। এ পর্যন্ত কোনো সুবিধা সে করতে পারেনি,
কয়েকজন নিঃসঙ্গ পুরুষের আশেপাশে ঘুরে বেরিয়ে ও কয়েকজনকে দৃষ্টির ইঙ্গিতে আকর্ষণ করবার চেষ্টা করেও কোনো ফল হয়নি। শাখায় শাখায় লাল বাতি দেওয়া ঝাঁকড়া একটা গাছের তলায় বেশি ভিড় জমেছিল। সেটা জুয়ার আস্তানা। লোহার আলের ওপর ঘুরে ঘুরে একটা ছকনা কাষ্ঠখণ্ড খেলোয়াড়দের ভাগ্য নিরূপণ করছিল। বেগুন যখন গিয়ে সেখানে দাঁড়ালো, তখন ভাগ বাঁটোয়ারা হচ্ছে। একতরফা খেলা শেষ হয়ে গেছে। একটি বামনাকা স্থূলকায় লোক স্মিত বদনে এক তোড়া নোট পকেটে রাখছিলেন। খুশিতে তার দুভাঁজ চিবুক 3 ভাঁজ হয়ে উঠেছে। বেগুন ঠেলে ঠুলে তার পাশে জায়গা করে নিলে। তার ঠিক বিপরীতিকে একটি ফিরিঙ্গি মেয়ে একটি ফিরিঙ্গি যুবকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে কি বলছিল। তাদের কথাবার্তা না বুঝলেও হাবভাবে বেগুন বুঝতে পারলে ছেলেটি সম্প্রতি অনেক লোকসান দিয়ে আর খেলতে না চাইলেও মেয়েটি তাকে ছাড়তে চায় না। ইতিমধ্যে মোটা ভদ্রলোক 5 নম্বরে একটা 10 টাকার নোট ধরেছেন। আবার কাষ্ঠখণ্ড ঘুরল। তারপর চারিদিক থেকে কোলাহল উঠল, 4 নম্বর মার দিয়া। মোটা ভদ্রলোকটিকে রাগে টেবিল চাপড়ে আর একটা 10 টাকার নোট বার করলেন। ওদিকে ফিরিঙ্গি ছেলেটির সঙ্গে মেয়েটির বচসা শুরু হয়েছে। ছেলেটি এবারেও হেরেছে ও মেয়েটি আরেকটি ফিরিঙ্গি বুড়োর পাশে গিয়ে দাঁড়িয়েছে। খানিক বচসা করে ছেলেটি মুখ রাঙা করে চলে গেল। বেগুন মোটা লোকটির আরও কাজ ঘেঁষে একবার জুতো দিয়ে তার পাটা মারিয়ে দিলে। তৎক্ষণাৎ আবার ক্ষমা চেয়ে সে বলতে যাচ্ছিল, মাপ করবেন, দেখতে পাইনি। কিন্তু লোকটির কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তিনি তার জুতোর চাপ টেরই বোধহয় পায়নি। আবার খেলা শুরু হলো। এবার নম্বর উঠল 2। মোটা লোকটির টাকা ছিল 3। পেছন থেকে একটা ধাক্কা এলো। বেগুন সামলাতে না পেরে ভদ্রলোককে জড়িয়ে ধরলে। হেই পাজি বদমাস! ভদ্রলোক এক ঝটকায় তার হাতে দুটো ছাড়িয়ে তাকে অন্য পাশে ছিটকে দিলেন। বেগুন এবার সত্য সত্যই অতি কষ্টে পেছনে লম্বা চওড়া এক শিখের গায়ে ভর দিয়ে টাল সামলানো। আরে ইয়া তো মার যাওগে বলে শিখ তাকে ভিড় থেকে ঠেলে বার করে দিলে। সে অন্যদিকে সরে গিয়ে দাঁড়ালো, কিন্তু ভিতরে ঢুকতে তার আর সাহস হচ্ছিল না। ভিড়ের বাইরে সে এরপর কি করা যায় তা ভেবে পেল না। যেসব পথে সারি সারি আলোক উজ্জ্বল সুসজ্জিত দোকানের সামনে দিয়ে অসংখ্য লোকজন যাতায়াত করছিল, সেখানে তার যাবার উপায় নেই। তার সাজসজ্জার অসংখ্য ত্রুটি, তার অস্তমিত যৌবনের কুশ্রিতা সেখানে আলোকের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে যাবে। নিশাচর সাপদের মতো তার অন্ধকারের সঙ্গেই আত্মীয়তা। একটি বয়স্ক সুবেশ বলিষ্ঠাকায় ভদ্রলোক পাশ দিয়ে যাবার সময় তার দিকে একবার চেয়ে গেলেন। খানিক দূরে গিয়ে আরেকবার ফিরে চাইলেন। তারপর ডান দিকে ঝিলের উপরকার ছোট্ট সাঁকো পার হয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। বেগুন সন্দিগ্ধ মনে তার পিছু নিলে। সাঁকো পার হয়ে একটা ছবির ঘরে গিয়ে বেগুন আবার তাকে দেখতে পেলে। ভদ্রলোক ব্যস্তভাবে যেন কি খুঁজছিলেন। সে বিপরীত দিকে দিয়ে ঘুরে গিয়ে তার সামনে দাঁড়িয়ে একটা ছবির প্রতি বিশেষ মনোযোগ দিলে। ভদ্রলোক বোধহয় তাকে লক্ষ্য করেননি। হঠাৎ বেগুন তার দিকে ফিরে বললে, আচ্ছা, 13 বছরের মেয়ে এমন ছবি আঁকতে পারে? ভদ্রলোক বোধহয় শোনেননি, কোনো উত্তরই দিলেন না। বাম পাশ থেকে কে মিহি গলায় বললে, হ্যাঁ, 13 বছরের মেয়ে আবার অমনি আঁকতে পারে? অমনি বাড়িয়ে লিখেছে। পেছনে শশী, তার জিরাব গর্দান কাঠঠোকরা মুখো বাবু ও মাসির সঙ্গে দাঁড়িয়েছিল। বেগুন আশ্চর্য হয়ে ফিরে তাকালো। মাসি একবার তার বেশের দিকে চেয়ে নাক সিটকে মুখ ফেরালে। শশী একটু হাসলে, কিন্তু তখন শশীর শালঙ্কারা সৌভাগ্য গর্বিত যৌবনের সঙ্গে নিজের তুলনা করে ঈর্ষান্বিত হবার সময় তার ছিল না। ভদ্রলোক বেরিয়ে গেলেন, কিন্তু তার পিছু নিলে। মাসি পেছন থেকে বলছে শুনতে পেলে, ওই রূপের আর দেমাগ দেখে বাঁচি না। ভদ্রলোক বেশ জোরে হাঁটছিলেন।
হয়তো এই অনুসরণে কোনো লাভ হবে না ভেবেও এবং পায়ের যন্ত্রণা সত্ত্বেও বেগুন যথাসাধ্য জোরে হাঁটতে শুরু করলে। প্রকাণ্ড একটা নাগরদোলার সামনে গিয়ে তিনি বসলেন। বেগুন এবার মরিয়া হয়ে তার কাছে গিয়ে হাতটা খপ করে ধরে ফেলে বললে, আসুন না, ওই চেয়ারটা খালি আছে। ভদ্রলোক বিস্মিত হয়ে বিমূঢ় দৃষ্টিতে তার দিকে ফিরে চাইলেন। ভদ্রলোক শুনতে পায়নি ভেবে বেগুন কম্পিত বুকে হাতে একটু টান দিয়ে বিবর্ণ মুখে হাসি ফোটাবার চেষ্টা করে আবার বললে, আসুন না, ওই দোলাটায় একবার চড়ে আসি। কিন্তু তৎক্ষণাৎ সব হয়ে তার হাত ছেড়ে দিলে। ভদ্রলোকের মুখে চোখে অসীম বিতৃষ্ণা ও ক্রোধ ফুটে উঠছিল। এমন দুঃসাহস অবশ্য তিনি আশাই করেননি। ক্রোধ কটু কণ্ঠে তিনি বললেন, তোমায় এই বেয়াদবির জন্য তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি জানো, নচ্ছার পাজি মেয়ে মানুষ কোথাকার। বহুদিনের পুরাতন বেদনাটা আবার বুকের পাঁজরায় পেরেক ঠুকছিল। ভদ্রলোক বলছিলেন, তোমার এত বড় আস্পর্ধা। হঠাৎ পাশ থেকে একটা ছেলে ডাকলে, বাবা। উমা, এ যে বাবা! আধা ঘোমটা দেওয়া একটি স্ত্রীলোক কাছে দাঁড়িয়েছিলেন। বেগুন ভদ্রলোকের ক্ষণিকের অন্যমনস্কতার সুযোগে সেখান থেকে সরে গেল। খানিক দূরে গিয়ে একটা চেয়ারে সে ক্লান্ত হয়ে বসে পড়ল। মাথাটা ঘুরছিল, চোখেও যেন একটু ঝাপসা দেখছিল। এখন যদি একটু মদ পেত। কিন্তু ক্রমশ সময় যাচ্ছে, আর যা হোক কিছু একটা রোজগার করা চাই। এখন মনে হচ্ছিল সেই প্রথম শিকার অবহেলা করা উচিত হয়নি, কিন্তু সে যে ভাবতেও গা শিউড়ে ওঠে। কিছুক্ষণ পরে এক জড়ভরতকে কাঁধে ভর করিয়ে এনে একটি মেয়ে তার সামনে চেয়ারে বসিয়ে দিলে। মেয়েটি যে তারই সমশ্রেণীর এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অষ্টবক্র মূর্তিমান জড়াকে কোথা থেকে পাকড়াও সে করলে। বুড়োকে চেয়ারে বসিয়ে মেয়েটা বললে, খবরদার এখান থেকে নড়িসনি বুড়ো, তাহলে তোর হাড় মাস আর এক জায়গায় রাখবো না। বুড়ো সুরাজরিত কণ্ঠে অস্পষ্টভাবে কি বললে তা বোঝা গেল না। মেয়েটা বললে, দে টাকা, একটা বোতল আনি। তারপর বুড়োর পকেটে হাত দিলে। কিন্তু এ বিষয়ে বুড়ো এখনো খুব সজাগ। সার্থ কণ্ঠে বিকৃত স্বরে চিৎকার করে বললে, ওই নিলে, আমার সব চুরি করে নিলে। মেয়েটা বিরক্ত হয়ে পকেট থেকে হাত সরিয়ে নিয়ে বললে, দে তবে হতচ্ছাড়া, তুই নিজেই দে। বুড়ো পকেট থেকে একটা নোট কম্পিত হাতে বার করে দিলে মেয়েটা চলে গেল। বেগুন নীরবে সমস্ত লক্ষ্য করছিল। বুড়োর যেমন রূপ তেমনই বেশ। তার গঠন দেখলে মনে হয় মাত্র সম্প্রতি সে চতুষ্পদে চলা ত্যাগ করেছে। তার কুৎসিত মুখের লোল মাংসে ও প্রতিরেখায় সারা জীবনে পৈশাচিক ইতিবৃত্ত লেখা। বেশ তার অদ্ভুত। শীর্ণ দেহে একটা ময়লা চাপকান এবং সে চাপকানের ওপর আবার এক দুর্গন্ধ নোংরা চাদর। গলায় কমফোর্টার জড়ানো। পাকাটির মতো সরু ও ধনুকের মতো বাঁকা পায়ে লাল মোজা ও কাম্বিসের ছেঁড়া জুতো। ওই ধ্বংসাবশেষের মাঝে মৃত্যুর ভ্রুকুটির তলেও কদর্য কামনার বিভৎস উৎসবের লীলা আজও তার থামেনি। বেগুনের নিশার মনেও ঘৃণা ও বেদনা জাগছিল, কিন্তু বৃদ্ধের পকেটে টাকায় ভরা। ওই মেয়েটার বদলে যদি সে নিজে আজ একে স্বীকার করতে পারত, কিছুদিনের দুর্ভাবনা অন্তত তো ঘুঁচত। একবার ইচ্ছে হলো যে মেয়েটার অনুপস্থিতিতে বুড়োকে ভুলিয়ে অন্য কোথাও নিয়ে যায়, কিন্তু সাহস হলো না। মেয়েটা যদি আর না আসে তাহলে হয়তো ভালো হয়, কিন্তু সে সম্ভাবনা খুব কম। মেয়েটার কিন্তু অনেক দেরি হচ্ছিল। অনেকক্ষণ পর্যন্ত মেয়েটিকে আর ফিরতে না দেখে বেগুন অবশেষে আর নিঃশেষ্ট হয়ে থাকতে পারলে না। বৃদ্ধ বোধহয় ঝিমোচ্ছিল। ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলে। পকেট থেকে মানিব্যাগটা উঁকি মারছিল। এই অবসরে মানিব্যাগটা নিয়ে সরে পড়ে। কোনো হাঙ্গামা নেই, কেউ দেখতেও পাবে না, কিন্তু সে সাহস হলো না। বুড়ো সে সুযোগও দিলে না। হঠাৎ চোখে চেয়ে বললে, কে, রূপো এলি, দে বোতল দে। বেগুন বললে,
আমি রূপো নই। আচ্ছা তুই সোনা, দে এখন বোতল দে। বাহ, আমি বোতল কি জানি। সে হাত বাড়ালে। বুড়ো এবার চটে উঠে বললে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে, দে বোতল বলে দিচ্ছি। বেগুন বুড়োকে একটা ঝাঁকুনি দিয়ে বললে, মর বুড়ো, আমি কি তোর রূপো? তোর রূপো চম্পট দিয়েছে। বুড়ো এবার সচেতন হয়ে উঠল, বেগুনের দিকে চেয়ে বললে, কোথায় গেল রূপো, তুই কে? তারপর দুর্বল পায়ে উঠবার চেষ্টা করলে। বেগুন তাকে নিরস্ত করতে গেল। বুড়ো চিৎকার করে বললে, না না, আমার রূপোকে খুঁজবো, ছাড় তুই মাগি। কিন্তু বুড়োর উঠবার ক্ষমতা ছিল না, বেঞ্চিতে আবার টলে পড়ল। বেগুন বৃদ্ধের গলা বাহু দিয়ে বেষ্টন করে বললে, রূপো থাকগে, আমি তোকে বোতল দেব, চ আমার সঙ্গে। না না না, আমার রূপোকেই চাই। বৃদ্ধ বেগুনের বাহুর বেষ্টন থেকে মুক্ত হবার দুর্বল চেষ্টা করতে লাগলো। বৃদ্ধের বুকে মাথাটা রেখে ফুঁপিয়ে কান্নার অভিনয় করে এবার বেগুন বললে, কে তোর রূপো? তোকে ফেলে সে পালিয়ে গেল, আর আমি তোকে সাধছি, তবু আমার পায়ে ঠেলছিস? অভিনয়ে চির অভ্যস্ত এই পতিতার পঙ্কিল হৃদয়ও সে জঘন্য অভিনয়ে বিতৃষ্ণায় ভরে উঠেছিল। কিন্তু উপায় নেই। বুড়োকে রাজি করিয়ে অনেক কষ্টে তাকে গেটের কাছাকাছি এনে বেগুনের একটু আশা হলো। এই দুর্বল অসুস্থ শরীরে এই অথর্ব বৃদ্ধের ভার বয়ে আনা অত সহজ নয়। বেগুনের সমস্ত দেহ ভেঙে পড়তে চাইছিল, কিন্তু গেটের কাছে পৌঁছলেই কিছুদিনের মতো দুঃখের অবসান হবে ভেবে আশায় সে প্রাণপণে এগিয়ে চলছিল। হঠাৎ পেছন থেকে কে হাঁকলে, ওই তো, হ্যাঁ খাড়া হয়ে যাও। বেগুন তখনও এগিয়ে চলছিল। লাল পাগড়ি পরা পাহারাওয়ালা পেছন থেকে ছুটে এসে সামনে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বললে, এত্তা চিল্লাতা শুনতা নেহি? সভয়ে বেগুন দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধের শিথিলপ্রায় দেহ তার কাঁধে ঝুলছিল। ইত্তা চিল্লাতা শুনতা নেহি, ছোড় দো উসকো। বৃদ্ধ অস্পষ্ট স্বরে বললে, হ্যাঁ হ্যাঁ বাবা, মাতাল হ্যাঁ। বেগুন হতাশ হয়ে শেষ চেষ্টা করে বললে, আমার স্বামী যে, পাহারাওয়ালা সাহেব, এ যে আমার স্বামী। দু চারজন লোক মজা দেখতে জড়ো হয়েছিল। তারা হেসে উঠলে। চুপ বদমাস মাগি, দিল লাগি করত। পাহারাওয়ালা বৃদ্ধকে ধরে নিয়ে গেল। অনেক দিন বাদে বেগুনের চোখ সজল হয়ে উঠেছিল বোধহয়। লোকের ভিড় অনেক কমে গেছিল। রাত্রি অনেক হয়ে এসেছে। সে পথে প্রথম এক্সিবিশনের ভিতর গিয়েছিল, সে পথেই আবার বেগুন চলতে আরম্ভ করলে। এখন তার মনে হচ্ছিল প্রথম সুযোগ ত্যাগ করা তার ভয়ানক বোকামি হয়েছে। ভাগ্যহীনারা আবার স্বরূপ কুরূপ। বেঞ্চিটা দূর থেকে দেখা যাচ্ছিল, তার উপর কে যেন শুয়ে আছে মনে হলো। ভাগ্যের এত পরিহাসের পর আর দুরাশা করবার তার সাহস ছিল না। কিন্তু নিজের সৌভাগ্য সে প্রথমে বিশ্বাস করতেই পারল না। যাকে দেখে সে কিছু পূর্বে আতঙ্কে শিউরে উঠেছিল, তার সেই বীভৎস মূর্তি খানিক পরে তার এত আনন্দের কারণ হবে, এ কথা সে কল্পনাও করতে পারেনি। সেই মূর্তিমান দুঃস্বপ্নেই বেঞ্চির ওপর শুয়ে সে ঘুমাচ্ছিল। মনের অদ্ভুত বৃতৃষ্ণা ভরা আনন্দ দমন করে সে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে বললে, রাত তো অনেক হয়ে গেছে। এই জাগানোর অধিকার নিয়ে কোনো সন্দেহ, কোনো সংকোচ, কোনো দ্বিধা তার মনে আর ছিল না। লোকটা হঠাৎ ঘুম থেকে উঠে তার দিকে বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল। লোকটার গায়ে ছেঁড়া খাঁকি কোট। লোকটা পরনে আধময়লা কাপড় দেখে নিম্ন শ্রেণীর মিস্ত্রি তৃষ্টি বলেই মনে হয়। লোকটার হাত ধরে তুলে বেগুন কিন্তু অবিচলিতভাবে বললে, চলো, যাবে না? প্রথম ঘুমেরও বিস্ময়ের ঘোর কাটিয়ে লোকটা দু হাতে চোখ রোগড়ে উঠে দাঁড়ালো। মেলায় আর লোক ছিল না বললেই চলে। তারা দুজনে পাশাপাশি এগিয়ে চলল। ক্ষুধায় শ্রান্তিতে বেগুনের পার চলছিল না। খাবারের দোকানের সামনে এসে বেগুন তাকে থামিয়ে বললে, দাঁড়াও, কিছু খাবার আনি, কিছু রেস্ট বের করো দেখি। লোকটা ধীরে ধীরে একে একে
পকেট তিনটের ভেতরকার কাপড় উল্টে দেখালো। কিছুক্ষণ নিঃসাড় হয়ে দাঁড়িয়ে থেকে অবশেষে বেগুন তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, মিনি পয়সা ইয়ার্কি দিতে এসেছো, হারামজাদা চোর। লোকটা নীরবে দাঁড়িয়ে রইল। তার অন্তরের কোনো ভাবই মুখের বিকৃত ভগ্ন আয়নায় প্রতিফলিত হবার সম্ভাবনা ছিল না। বেগুন হতাশ হয়ে আরেকবার তার পকেট ও পয়সা লুকোবার সমস্ত সম্ভব স্থান নিজে হাতড়ে দেখল। একটি দেশলাই ও গুটিকতক বিড়ি ছাড়া তার কোনো সম্বল ছিল না। দাঁতে দাঁত চেপে অসীম অসহায় হতাশায় কপদর্কহীন সেই মূর্তিমান দুঃস্বপ্নের হাত ধরেই বেগুন বললে, চলো। এবার আর তাদের পথে কেউ বাধা দিলে না। এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা বিকৃত ক্ষুধার ফাঁদে গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।